তো হ্যালো প্রিয় ভূত প্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, তাই তো আমার পঞ্চম এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম হাড় হিমিম করা গ্রাম বাংলার মর্মান্তিক শ্মশানঘাট এবং তালবাগানের দুটি সত্য ভূতের গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলো দেখি কি ঘটেছিল সেদিন। আমার একটা বন্ধু আছে, আমি নাম উল্লেখ করছি না, তবে সে আমার অ্যাকচুয়ালি খুব কাছের না হলেও বেশ ভালো একটা বন্ধু। তো ঘটনাটি ঘটেছিল তারই সাথে কয়েক বছর আগের কথা। সালটি আমার সঠিক মনে নেই, তবে সময়টি ছিল দীপাবলির। বাঙালির প্রিয় দুর্গোৎসব শেষ হয়ে কালী পুজো শুরু। এমনই একদিন সে তার বন্ধুদের সাথে মেলায় ঘোরার জন্য আমাদের সিটিতে আসলো। তার বাড়ি ছিল গ্রামের দিকে এবং বাড়ি থেকে মেইন সিটি টোটাল ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার। সে তার একটি সাইকেল নিয়ে মেলায় ঘুরতে আসে এবং প্রচুর এনজয়ও করে। সাথে বুঝতেই পারছেন, একটু নেশা না করলে কিভাবে বা হয়। তো ঠিকই তাই, সবাই মিলে মাস্তি আড্ডা করে তখন বাজে প্রায় 12:30টার উপর। তখন আমার বন্ধু সে তার সাইকেল নিয়ে আবার বাড়ির দিকে ফিরছে। আর বলে দিই, ও যেখানে থাকে সেখানে যেতে মেইন সিটি থেকে অনেক রাস্তা কেটে যায়। তো ও ভাবলো মেইন রাস্তা দিয়ে ঘুরে যেতে প্রায় 15 মিনিট লাগবে, আর যদি দ্বিতীয় রাস্তাটি মানে শ্মশানঘাটের রাস্তাটি বেছে নেয় তাহলে সেই মেইন রাস্তায় উঠতে প্রায় সময় লাগবে 5 মিনিট। আর শ্মশানটি ছিল সিটি থেকে একদমই পাশে, আর যার পাশেই ছিল রেল লাইন, যেটার মেইন শাখা ছিল শিয়ালদা ডিভিশন। তো যেমন ভাবা তেমনি কাজ। ইয়ং মানুষ, পুজোর দিনক্ষণ চলছে, কিসের বা ভয়? সোজা এক মনে সাইকেল চালাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার আওয়াজ, হালকা নেশায় মস্তিষ্ক যেন বেশ জমে উঠেছে। এদিকে যখন চলতে চলতে ঠিক যখন শ্মশানের সামনে চলে এসেছে, রাস্তা থেকে ঠিক ডান সাইডে 200 মিটার দূরে হঠাৎই চোখ দুটি যেন দেখতে পেল ওই দূরে চুল্লির মধ্যে, যেন যেখানে মৃত মানুষকে দাহ করা হয় ঠিক সেখান থেকে রঙিন কালারের আগুন যেন উপরে উঠতে লাগছে। এমন দৃশ্য দেখে তোমরাই বলো কজন ঠিক থাকতে পারবে? তো ওর আর বুঝতে বাকি ছিল না যে ওখানে ওর সাথে কি হতে চলেছে। তো হয়তো সে ঈশ্বরের নাম নিয়ে কোনো মতে সেদিন প্রাণপণে সে বেঁচে ফিরতে পেরেছে এবং বাড়িতে গিয়ে সোজা ও অজ্ঞান হয়ে গেছিল। আর লাগাতার কদিন প্রচুর জ্বরেও ভুগেছিল। তারপর অনেকদিন ডাক্তার কবিরাজ দেখে তখন ধীরে ধীরে ও স্বাভাবিক হতে লাগে। এই ঘটনাটি ইন্টারেস্টিং না থাকলেও পরের ঘটনাটি সত্যি হাড় কাঁপানো হতে চলেছে, কারণ আমি সবসময় সত্য ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করি। তো চলে আসি পরের ঘটনায়। যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই করে দিতে পারো, কারণ এমন সব গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো চলো দেখি পরের ঘটনাটি কি ছিল। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 15 থেকে 17 বছর আগের কথা। আমার মামাবাড়ির পাশে ছিল একটি ডিপটি কল, যেখানে তার চারপাশে ছিল ধুধু মাঠ আর মাঠ, যেখানে চারপাশের গ্রামের লোকেরা সেই মাঠে বা ক্ষেতগুলোতেই চাষাবাদ করত। এবং আমি বলে দিই, আমার মামাবাড়ি ছিল ঠিক গ্রামের থেকে 1 কিলোমিটার দূরে মাঠের মধ্যে, এবং পাশে ছিল টোটাল 3টি বাড়ি এবং একটি ডিপটি কল। আর চারপাশে যেদিকেই তাকাবেন ধুধু মাঠ আর মাঠ। এক কথায় অসাধারণ সেই প্রকৃতির দৃশ্য। এই জন্যই বোধহয় বলে মামাবাড়ির মতো মজা আনন্দ আর হয়তো কিছুই নেই। তো সেই মাঠগুলির মধ্যে দূরে দূরে একটা করে সিম্পার ছিল, যেখান থেকে জল বের হয়ে প্রত্যেকটি ক্ষেতের মধ্যে দেয়া হয়। আর সেই সিম্পারগুলির জল আসতো ওই ডিপটি কলের মাধ্যমে। তো সেই ডিপটি কলটি সরকারের থেকে গ্রামের একটি দাদুর উপর দায়িত্ব দেওয়া ছিল, যিনি ওই ডিপটি কল আর সিম্পারগুলির দেখাশোনার মধ্যে ছিল। তো এমনই এক সময় আষাঢ়ের রাতে মাঠে জল দেওয়ার জন্য মধ্যরাতে তাকে লাইট নিয়ে মাঠে যেতে হয়, যেহেতু বৃষ্টি নেই, ফসল সব খারাপ হয়ে যাবে। এদিকে দিনরাত প্রত্যেকটি ক্ষেত জমিতে তাকে জল দিতেই হবে। তো প্রতিদিনের মতো সেই রাতেও সে বের হয় টর্চ হাতে নিয়ে। তখন রাত 2টো বাজে। যে মাঠের প্রান্তে নালা কেটে জল ছাড়িয়ে দিয়ে দাদু দাঁড়িয়েছিল, ঠিক সেই মাঠের প্রান্তে ছিল একটি তালবাগান, যেখানে বেশ কয়েকটি তালগাছ ছিল। হঠাৎই দাদু শুনতে পায় পাশে বাগানটিতে কিছু একটা বোধহয় উপর থেকে পড়ল। তখন দাদু ভাবল হয়তো গাছ থেকে তাল পড়েছে। এই ভেবে সে টর্চটি নিয়ে এগিয়ে যায়
দাদু দেখল একটি তাল পড়ে আছে। দাদু সেটিকে হাতে তুলল। যখন সে তালটি হাতে নিয়ে পিছন ফিরে আসতে শুরু করে, হঠাৎ যেন আরও একটি তাল তার পাশেই পড়ল। দাদু সেই তালটিকেও হাতে নেয় এবং দুটি তাল নিয়ে যখন সে আবারও নালার দিকে ফিরতে লাগে, হঠাৎ যেন আরও 10 থেকে 12টি তাল দুমদাম করে নিচে পড়তে লাগে। এবার বিষয়টি দাদুর কাছে সিরিয়াস মনে হতে লাগে। তখন দাদু তাল হাতে নিয়ে ধীরে ধীরে মুখের চোয়ালটি গাছের উপরের দিকে নিয়ে তাকাতেই তিনি দেখতে পেলেন সাদা কাপড়ে পুরো গাছের উপরের অংশটি মরে আছে। এমন অলৌকিক দৃশ্য দেখে গায়ের রক্ত যেন হিম হয়ে আসছিল, শরীরের লোমগুলো যেন আর বেঁকে নেই। সাথে সাথে দাদু তাল দুটো ফেলে দিয়ে কোনো মতে টর্চটি নিয়ে মাঠের মধ্য দিয়ে দৌড়াতে লাগলেন। বেশ কিছুটা দূর যাওয়ার পর দাদু মনে সাহস রেখে আরও একবার যেন স্তম্ভিতভাবে দাঁড়িয়ে পিছন ফিরে আরও একবার যেন দেখতে লাগলেন। তখন তিনি যা দেখলেন, আমিও রীতিমতো হতভম্ব। তিনি স্পষ্ট দেখতে পেলেন কোনো একটি সাদা কাপড় পরা অবয়ব মাথার নিচের দিক দিয়ে আর কোমর উপরের দিকে তালগাছে উঠছে। আর এই দৃশ্য দেখার পর দাদু আর এক মুহূর্তের জন্যেও সেই জায়গায় দাঁড়িয়ে ছিলেন না। তখন ঘটনাটি ইতিমধ্যেই গ্রামের ভেতর জানাজানি হয়ে যায়। আর তারপর থেকে কোনো কৃষকই জল বা ক্ষেতের জন্য রাত বিরাতে কোনোদিনও তারা আর মাঠের উদ্দেশ্য বের হয়নি। তো বন্ধুরা, এই ছিল গ্রাম বাংলার দুটি ভৌতিক সত্য ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী অলৌকিক ঘটনার সঙ্গে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে মিস করতে লাগবেন।